এগুলো থেকে প্রায় পরীক্ষা আসে। এই পুরো ভেক্টর অধ্যায় থেকে একটা সৃজনশীল অথবা দুইটা সৃজনশীল আসে, এমসিকিউ থাকে 2-3টা বা 4টা-5টা থাকে। প্রস্তুতিটা ওইরকম হইতে হবে যে একটা অধ্যায় আমি পড়তেছি, ওই একটা অধ্যায়ে একটা মার্কসও কাটা যাবে না, ফুল মার্কস পাবো আমি। মেডিকেলের 20-21 সালে যেই ব্যাচ, তাদের হচ্ছে প্রশ্ন আসছে এরকম, সূর্যোদয়ের দিকে একটি বল 12 মিটার যাওয়ার পরে তারপর হচ্ছে উত্তর দিকে 5 মিটার গেল, তার স্মরণ কত হবে সব প্রিয়তম। এটাতে ইউনিভার্সিটি আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে। এই যে এই প্রশ্নটা এখন থেকে লিখতেছি, যে আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে ভেক্টর। ভেক্টর অধ্যায়ের ক্ষেত্রে প্রথমে আলোচনার ব্যাপার সেটা হচ্ছে ভেক্টর রাশি কি বা ভেক্টর কাকে বলা হয়। ভেক্টর হচ্ছে যেই রাশির মান এবং দিক দুইটাই আছে। মান ও দিক দুইটাই আছে, সেটাকে বলা হবে ভেক্টর রাশি। ভেক্টর রাশি ছাড়াও স্কেলার রাশি আছে, সেটা হচ্ছে শুধুমাত্র মান থাকবে, দিক ছাড়া। এটা আরো সহজ করে বললে এরকম হয়, আমরা হচ্ছে অনেকেই গন্তব্যহীন পথে যাতায়াত করি, যে আসলে কি করব, আমার ইন্টারে কি পাইতে হবে আমরা আসলে জানি না বা চিন্তা করি না। তাহলে যদি কোনো দিক ছাড়া যদি চলি, সেটা হচ্ছে স্কেলার রাশি। যদি দিক সহ চলি, যে আমি আসলে ইন্টারের ফাইনাল পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাবো, 95-এর উপরে পাবো, আর এডমিশন একটা ভালো রেজাল্ট করতে চাই, তাহলে আমি আসলে একটা দিকে, নির্দিষ্ট দিকে যাচ্ছি, এবং এটার সাথে সাথে একটা মানও পাবো আমি, তাহলে এই জিনিসটাকে বলা হবে ভেক্টর। দিককে বোঝানোর জন্য একটা তীর চিহ্ন দিয়ে বুঝাইতে হয়। এটাতে একটা দিক আছে এবং হচ্ছে এটাতে কি একটা মানও থাকে, মান ও দিক দুটাই থাকে। ভেক্টর রাশিকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটা আসলে প্রকাশ করা হয় কোন একটা অ্যালফাবেটের উপরে তীর চিহ্নটা দিলেই সেটাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে পৃথিবীতে বিভিন্ন রকমের ভেক্টর ও স্কেলার রাশি আছে। তাহলে এগুলো হচ্ছে পরীক্ষায় আসে, যে নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি, এটা চিনবো কিভাবে? যে বলা হলো যে হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা কি ভেক্টর রাশি না স্কেলার রাশি? এটা তাহলে আমাদের আসলে চিন্তা করতে হবে এটা মান ও দিক দুইটা আছে কিনা। আমরা যদি চিন্তা করি যে তাপমাত্রার কি কোনো দিক আছে, নাকি তাপমাত্রা শুধু মান, যে 30°C, 35°C, এই যে জায়গাগুলো সেটা শুধু মান, এটা কোনো দিক নেই, তাহলে এটা একটা স্কেলার রাশি। তো এবার যদি বলা হয় যে ভরবেগ, ভরবেগ কি, তাহলে ভর বা বেগ, এই জায়গাগুলো তো আমাদের প্রতিবার চিন্তা করতে হচ্ছে যে এইটাতে আসলে বেগ আছে। তো বেগ মানে কি দিক সহ থাকে, এটা নির্দিষ্ট দিকেই বলা হচ্ছে বেগ। শুধু ভর যদি বলা হতো, শুধু ভর, তাহলে এই ভরটা হচ্ছে শুধু মান থাকে, এটা কোনো নির্দিষ্ট দিক থাকে না। আমরা যদি বলি কোনো একটা বস্তুর ভর হচ্ছে এত, এত কেজি বা এত গ্রাম, 5 কেজি, তাহলে কেজি হলে সেটা আসলে কি শুধু কেজি, একটা মান থাকে, এটার ভিতরে কোনো কি নাই, কোনো দিক নেই। কিন্তু যদি বেগ বলা হয়, নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে আমরা কি বলি, বেগ বলি। তাহলে নির্দিষ্ট দিকের একটা ব্যাপার আছে, এই যে বেগ হচ্ছে একটা নির্দিষ্ট দিকের ব্যাপার আছে। ওকে, তাহলে এইরকম বিভিন্ন রকম মান থাকে, তাহলে এগুলো আসলে মনে রাখবো কিভাবে? যদি এরকম কোন উপায় হয় যে কোনো একটা, এই যে ভেক্টর রাশিগুলোকে যদি আমি আলাদা করে ফেলতে পারি বা স্কেলার রাশিগুলোকে যদি আমি আলাদা করে ফেলতে পারি, এর বাইরে বাকি সব কিছু হচ্ছে অন্যটা। একটাকে আমি চিনি, বাকি এর বা এইগুলার চিনি না, মানে অপরিচিত, মানে অন্যটা, এরকম। তাহলে আমরা যদি এরকম করে শুধু ভেক্টর রাশিকে মনে রাখি, শুধু ভেক্টর রাশিকে যদি আমরা মনে রাখার চেষ্টা করি, তাহলে সেটা কিরকম হবে? ভবে সব প্রিয়তম, এটাতে হচ্ছে ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, শতে হচ্ছে সরণ, বতে বল। আর এই যে প্রিয়র এই যে প আছে, এই প দিয়ে হচ্ছে পৃষ্ঠটান, প্রাবল্য, প্রবাহ ঘনত্ব, এই তিনটা জিনিস একসাথে আসতেছে। প্রাবল্য, তড়িৎ প্রাবল্য হোক, বৈদ্যুতিক প্রাবল্য হোক, সেটা হচ্ছে প্রাবল্য। পৃষ্ঠটান, এটার ক্ষেত্রে আমরা দেখলেই বুঝবো যে এটা আসলে কি ভেক্টর রাশি। যদি প্রবাহ ঘনত্ব বা প্রবাহ, এই যে ঘনত্বের যদি কোনো ব্যাপার আছে, প্রবাহ ঘনত্ব, তখন সেটা আমরা কি পাবো, কি ধরে নেব, সেটা হচ্ছে ভেক্টর রাশি। আর ওতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ, আর হচ্ছে তীব্রতা। তীব্রতা যদি যেই তীব্রতায় থাকুক, এটা লাস্টে যদি তীব্রতা থাকে, তাহলে সেটা আমরা কি বুঝবো, সেটা হচ্ছে ত্বরণ। এই যে ত্বরণ, সরি, ভেক্টর রাশি। ত্বরণ হচ্ছে নরমাল, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি।
যদি বলা হয় অভিকর্ষজ ত্বরণ, তাহলে এটাকে কি, এটা ত্বরণ আছে, তাহলে সেটাও কি একটা ভেক্টর রাশি। আর মন্দন সেটাও একটা ভেক্টর রাশি। তাহলে এই জিনিসগুলো দিয়েই হচ্ছে এই যে ভেক্টর রাশি সমূহ। এর বাইরে যদি কোনো কিছু হয় তাহলে সবগুলো হচ্ছে কি স্কেলার। তাহলে এবার হচ্ছে আমরা যদি বলি এর বাইরে হচ্ছে কোন একটা বস্তুর ভর, তাপমাত্রা, এইরকম যা কিছু থাকুক, তাহলে কি এইগুলো জিনিসপত্রকে এটার ভিতরে আছে? নাই। এইটার ভিতরে নাই মানে হচ্ছে এগুলো কি স্কেলার রাশি। এখন পরীক্ষায় যদি এই যে এটা এই জিনিসপত্রগুলো প্রায় আপনাদের ইন্টার পরীক্ষায়, কলেজের পরীক্ষা হোক, ফাইনাল পরীক্ষা হোক, এমসিকিউতে প্রায় আসে যে নিচের কোনটা ভেক্টর রাশি, নিচের কোনটা স্কেলার রাশি। আবার এরকম আসে যে নিচের কোনটা ভেক্টর রাশি নয়, স্কেলার রাশি নয়। বিশেষ করে মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউ টাইপ প্রশ্ন হয়, সেগুলোতে এই প্রশ্ন থাকেই, প্রায় থাকে এই টাইপের প্রশ্ন যে নিচের কোনটি স্কেলার রাশি নয়, নিচের কোনটি ভেক্টর রাশি নয়। তাহলে সেই জায়গা থেকে সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন যে এগুলোর বাহিরে যদি হয় তাহলে সেটা হচ্ছে স্কেলার, এগুলোর ভিতরে যদি হয় তাহলে সেটা হচ্ছে ভেক্টর। একটু আগে আমরা পড়তেছিলাম হচ্ছে এই যে কোন একটা ভেক্টরকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে এই একটা ভেক্টর, একটা মান থাকে। কিরকম মান থাকে আমরা এই মানটা বোঝার আগে আমরা এই জিনিসটা একটু বুঝি। ত্রিমাত্রিক স্থানাঙ্ক, আমরা নর্মালি দ্বিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে সব সময় এসএসসি পর্যন্ত পড়ি। তাহলে এই জায়গা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক নিয়ে বেশি কাজ করতে হয়। এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই বরাবর কাজ করা হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কাকে বলা হয়? যে ভেক্টরের মান এক, সিঙ্গেল বা ওয়ান, সেটাকে বলা হবে কি একক ভেক্টর। আই এর উপরে যেটা সেটাকে বলা হয় আই টু পি, যে এর উপরে এই যে চিহ্নটা এটাকে বলা হয় টুপি চিহ্ন, আর হচ্ছে কে টুপি। তাহলে এই জায়গায় এই যে একটা ভেক্টর, এই ভেক্টরকে আসলে এরকম করে লেখা হয় এ এক্স আই টু পি প্লাস হচ্ছে এ ওয়াই জে টু পি প্লাস হচ্ছে এ জেড কে টু পি। তাহলে ভেক্টরটা আসলে কোনটা? ভেক্টর আসলে এ। তাহলে এ কে কি করা হচ্ছে, এই যে আই অক্ষ বরাবর একটা উপাংশ হচ্ছে এ এক্স, মানে এই যে এক্স অক্ষ বরাবর, এটা আসলে কি বুঝতেছি, এর এক্স অক্ষ বরাবর থাকবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, জেড অক্ষ বরাবর থাকবে। ত্রিমাত্রিক স্থানাঙ্ক যদি হয়, যদি দ্বিমাত্রিক হয় তাহলে একটা থাকবে না। তাহলে এ এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর এর উপাংশ, আর এটার আইটা কি, আই হচ্ছে যেহেতু একক ভেক্টরের দিক বোঝায় এজন্য এটাতে কি একটা আই চিহ্ন। কেন এটা দিতে হচ্ছে, এই যে আই টুপিটা কেন দিতে হচ্ছে, শুধুমাত্র এ এক্স মানে হচ্ছে এই জায়গায় একটা মান, আর এই আই টুপিটা দ্বারাই হচ্ছে কি এটা দিক বোঝাচ্ছে। যেহেতু এটা ভেক্টর তাহলে এটার ভিতরে একটা কি দিক এক্সিস্ট করতে হবে, সেই দিকটাই হচ্ছে কি দ্বারা প্রকাশ করতেছে, এই আই দ্বারা। একই রকম করে এই জায়গায় এটা একটা যেহেতু ভেক্টর রাশি, এই ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই হচ্ছে মান, আর যে টুপিটা হচ্ছে এটার একক ভেক্টর বা দিক বোঝায়। আর কে, এই যে এ জেড কে টুপি মানে জেড অক্ষ বরাবর হচ্ছে এ এর উপাংশ হচ্ছে এ জেড, আর কে টুপি দ্বারা বোঝাচ্ছে এটার একক ভেক্টর। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা ভেক্টর। এইটাকে আমরা হচ্ছে সামনে আমাদের এরকম করে দেখব যে এটা দিয়ে ম্যাথ আসে, আমরা যে জিনিসটাই পড়বো এটার সাথে সাথে কিরকম করে ম্যাথ আসে, এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই জিনিসপত্রগুলোর সাথে সাথে শিখে ফেলবো, তাহলে এই জিনিসপত্রগুলো ঝামেলা হবে না। এই বোর্ড প্রশ্নে এরকম ম্যাথ আসে যে 3, 7, 5, এই যে এটা একটা বিন্দু, এই যে একটা বিন্দুকে এই যে তিনটা অক্ষর ভিতরে এটা প্রকাশ করব, সেটা আসলে কিভাবে প্রকাশ করব, এগুলো আসলে কি মান দেয়া আছে না। তাহলে এই জিনিসটাকে, এই যে এই বিন্দুটাকে যদি ভেক্টরে প্রকাশ করতে হয় তাহলে সেটা আসলে কি ভেক্টর হবে, এরকম করে হবে 3i প্লাস হচ্ছে 7j2p প্লাস হচ্ছে 5k2p। তাহলে কোন একটা বিন্দু থাকলে এটাকে ভেক্টরে প্রকাশ করার জন্য এই কিভাবে করব সেটা বুঝছি তো, এটা দিয়ে কিভাবে ম্যাথ আসে, মানে এই বিন্দুটা থেকে এইভাবে আগে লিখতে হয় যে এটা একটা এ ভেক্টর। প্রথম ছিল বিন্দু, এরকম করে যদি আরেকটা বিন্দু এই জায়গায় দেওয়া হয়
অন্য কোনো একটা বিন্দু, তাহলে সেটাকে আমরা একই রকম করে ভি ভেক্টর, সি ভেক্টর এরকম করে লিখবো, সামনে আমরা এটাতে ম্যাথ করব। কিন্তু একটা বিন্দু থেকে যে কিভাবে ভেক্টরে প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমরা এই জায়গায় দেখালাম। এই জিনিসপত্রগুলো, এই বেসিক জিনিসটা খুবই কার্যকরী একটা জিনিস, যে এক্স অক্ষ বরাবর এ এক্স শুধু হচ্ছে মান, আর ওয়াই অক্ষ বরাবর এ ওয়াই হচ্ছে মান, জেড অক্ষ বরাবর এ জেড হচ্ছে মান, আর এই যে একক ভেক্টরগুলো হচ্ছে দিক, যেটা আমরা একটু আগেও বলতেছিলাম। তাহলে এই যে অলরেডি দেখতেছেন যে এই যে এ এক্স মানে হচ্ছে এই যে 3 শুধু মান, এই যে মান, আর আই দ্বারা কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে। আর এই যে এ ওয়াই এর মান কত, 7, আর এ জেড এর মান কত, 5। এটা দিয়ে এমসিকিউ আসে মাঝে মধ্যে, এই যে কলেজের পরীক্ষায় অথবা ইন্টারে ফাইনাল পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে, যে কোনো একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে ভেক্টরে প্রকাশ করলে কি রকম হবে, ভেক্টরে প্রকাশ করলে আসলে এই রকম হবে। তাহলে যদি এরকম একটা বিন্দু দেওয়া থাকে, কোন যে কোনো একটা বিন্দু ধরা হইলো যে পি, এই পি বিন্দুটা আসলে কি এরকম, -9 8 -1 এরকম কোনো কিছু আছে, তাহলে এই ভেক্টরটা আসলে কি হবে, তাহলে পি ভেক্টরটাকে, এটাকে যদি আমি ভেক্টরে প্রকাশ করতে চাই, তাহলে এটা আসলে কি হবে, এরকম কোনো কিছু হবে। এই যে এইটা কি এক্স এর জায়গায়, তাহলে -9i, আর এটা যেটা কি প্লাস, তাহলে 8j, আর -1k, 1k 2p, তাহলে 1k 1 না লিখলেও হয়, শুধু k 2p লিখলেও হয়। তাহলে কোনো একটা বিন্দুকে কিভাবে ভেক্টর প্রকাশ করতে সেটা বুঝছি। ওকে, তাহলে এবার এই যে ভেক্টরটা দেয়া আছে, এই ভেক্টরটা দিয়ে হচ্ছে মান প্রকাশ করতে বলা হয়, যে মান প্রকাশ করো এটা দিয়ে। তাহলে এটা শুধু ভেক্টর, এটা দিক আছে, তাহলে এই দিকটাকে বাদ দিতে পারবো কিভাবে, কি করলে এই যে দিকটা বাদ দেয়া যায়, এটা হচ্ছে প্রশ্ন। এই যে এটার হিসাবটা হচ্ছে এইরকম, যে এটা যদি পি ভেক্টর হয়, বা আমরা যদি এই ভেক্টরটা চিন্তা করি, তাহলে এই ভেক্টরের মান কিভাবে প্রকাশ করব, এই যে মান প্রকাশ করতে হলে এইরকম করে, এই যে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটাকে একটা কি পরম মান চিহ্ন দেব। একটা পরম মান চিহ্ন দিলে কি, এই যে পরম মান আর হচ্ছে এই দিক, এই ভেক্টর এটা কাটাকাটি যায়, তাহলে এটা থাকে কি শুধু এ। এটা দ্বারা প্রকাশ করতে পারবো, এটা দ্বারাও প্রকাশ করতে পারবো, যদি মান প্রকাশ করতে বলা হয়। তাহলে এটা আসলে কিভাবে প্রকাশ করব, যে জিনিসপত্রগুলো আছে এগুলোর, এই যে রোড দিলাম, রোড দিয়ে এই জিনিসপত্রগুলোর স্কয়ার, এ এক্স স্কয়ার প্লাস এ ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে এ জেড স্কয়ার। তাহলে কোন একটা ভেক্টরের মান প্রকাশ করতে আমরা আসলে কিভাবে করব, এই যে এইটা দ্বারা। তাহলে এবার যদি আমাদের এই পি ভেক্টরের মানটা প্রকাশ করতে হয়, তাহলে আসলে কিভাবে করব, অথবা এই জায়গায় যে এই মানটা ছিল, এই যে মানটা ছিল সেটার মানটা আসলে কিভাবে প্রকাশ করব, 3 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 5 স্কয়ার, এই জায়গাটা মান পাবো। এই মানটা হচ্ছে কি এ ভেক্টরের মান, এটার ভিতরে কোনো কি নেই, দিক নেই। তাহলে মান প্রকাশ করতে হলে এইভাবে প্রকাশ করব। যদি এইটাকে প্রকাশ করতে হয় মান দিয়ে, তাহলে আমরা সাথে সাথে জিনিসপত্রগুলো শিখতেছি। এই জিনিসপত্রগুলো কি, এগুলো এমসিকিউতে কাজে লাগে, আর সৃজনশীল ম্যাথের ক্ষেত্রে সৃজনশীল যে প্রশ্নগুলো সেগুলোতে বারবার এই জিনিসপত্রগুলো কাজে লাগে। সেই জিনিসপত্রগুলো আমরা একটু পরে যখন অঙ্ক করব তখন এই জিনিসপত্রগুলো দেখব। এটাকে আমরা প্রকাশ করলে, তাহলে এই জায়গায় তো মাইনাস মান আছে, তাহলে সেটাকে কিভাবে প্রকাশ করব, তাহলে এ এক্স এর যে মানটা আছে এটার পুরোটার উপর স্কয়ার, তাহলে আমরা আসলে এই জায়গাটা কি এরকম করে এটা দিলাম, তাহলে এই -9 এটার উপরে কি হবে স্কয়ার প্লাস 8 স্কয়ার, তারপরে কি সূত্র হচ্ছে এটা, তাহলে এটার ভিতরে কি করব এরপরে -1 স্কয়ার, সূত্র হচ্ছে ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার, তাহলে প্লাসের জায়গায় প্লাস দিলাম, প্লাসের জায়গায় প্লাস দিলাম। এবার এটার যেই মানটা আছে, মানটা কত -9, তাহলে -9 আমরা ব্র্যাকেট দিয়ে এর উপর স্কয়ার এরকম করে বসালাম, তো এই জায়গা থেকে একটা মান পাবো। তাহলে যে কোনো ভেক্টরকে দ্বিমাত্রিক হোক ত্রিমাত্রিক হোক আমরা প্রকাশ করতে পারবো। যদি এটা ত্রিমাত্রিক দেয়া আছে, যদি দ্বিমাত্রিক হয় বা একমাত্রিক হয়, তখন আসলে কিভাবে বুঝবো যে একমাত্রিক নাকি দ্বিমাত্রিক নাকি ত্রিমাত্রিক, সেটা আসলে কিভাবে বুঝবো, এরকম করে যদি হয় একটু দেখি। আমরা যেটা পড়বো এটা হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত পুরো জিনিসটা পড়ে ফেলবো, যেন এই রিলেটেড কোনো কিছু আসলে আমরা যেন পারি, এটা যেন কারো কোনো ভুল না হয়। এবার একটা
বলা হলো যে বি একটা ভেক্টর, এই ভেক্টরটাকে এরকম করে বলা হলো -11i। এই ভেক্টরটার মান দেয়া আছে এটা, র্যান্ডমলি আমরা একটা মান বসালাম। তাহলে এটা দ্বারা আসলে কি দেখতেছি, মান আসলে দুইটা, একটু আগে আমরা দেখলাম তিনটা, এখন আসলে মান দেখতেছি কয়টা, দুইটা। তাহলে এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এই ভেক্টরটার একটা অক্ষ বরাবর কি নেই, কোনো মান নেই, মান 0। তাহলে এটা আসলে দ্বিমাত্রিক একটা অক্ষর ভিতরে অবস্থান করতেছে। কোন জায়গায়, এই i2p দ্বারা কি বোঝাচ্ছে, এটা আসলে x অক্ষ বরাবর কত, -11। -11 মানে কি, এই দিকে যদি পজিটিভ হয় এদিকে কি নেগেটিভ, তাহলে এই পাশে। আর এই k মানে কি, এই যে z অক্ষ বরাবর সেটা কি 16 একক পজিটিভ। তাহলে নরমালি এই যে প্রত্যেকটা কি আকারে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে, আমরা জানি এগুলো, যে এই দুইটা একই রকম আছে, এটার সাথে যদি এরকম করে লম্বা কারাকারি থাকে তখন সেটা হচ্ছে জেড। এটা কিন্তু প্রকাশ করা যায় না, 3D হলে প্রকাশ করা যেত, এই জন্য আমরা এইভাবে প্রকাশ করি। এটা অলরেডি আমরা সবাই এসএসসি তে পড়ে আসছি এই জিনিসটা, যে এক্স ওয়াই জেড কে এইভাবে কেন লেখা হয়। ওকে, তাহলে এই যে বি ভেক্টরটাকে আসলে কি, এই যে এই এক্স অক্ষ বরাবর কত, এই যে -11, আর জেড অক্ষ বরাবর হচ্ছে 16, আর ওয়াই অক্ষ বরাবর এটা কোনো কি নেই, মান নেই, মানে আসলে কত, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম 11 i2p প্লাস 0 j2p প্লাস 16 k2p, এরকম করে লিখতে পারতাম। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্কই হয়, কিন্তু আসলে একটা মান 0 যেহেতু, সেটা আসলে দ্বিমাত্রিক স্থানাঙ্কে রূপান্তরিত হয়ে গেছে। এটা এরকম করে হতে পারে সি ভেক্টর, শুধুমাত্র ধরলাম আমরা হচ্ছে এই জায়গায় 21 j2p, এতটুকুই মান দেয়া আছে, আর কিচ্ছু নাই। এটা আসলে কি বুঝতেছি, শুধুমাত্র জেড অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর এটা আসলে কি একটা মান এক্সিস্ট করতেছে, সি এর মানটা, সি ওয়াই এর মানটা এক্সিস্ট করতেছে। আর বাকি যে মানগুলো, নরমালি একটা ভেক্টর কি রকম হয়, একটা ভেক্টর এরকম হওয়ার কথা না, cx i2p প্লাস cy j2p প্লাস হচ্ছে cz k2p, এরকম করে হওয়ার কথা। তাহলে এইটার মান 0, এইটার মানও কি 0, শুধুমাত্র এটার মান কত দেয়া আছে 21। তাহলে এই তিনটার ভিতরে শুধুমাত্র একটা মান আছে, মানে এক মাত্রার ভিতরে সেটা রূপান্তরিত হয়েছে, কিন্তু আসলেই ত্রিমাত্রিক স্থানাঙ্কেই প্রত্যেকটা জিনিস অবস্থান করে। এতটুকু জিনিস অলরেডি বুঝছি। তাহলে এই জিনিসপত্রগুলো আমাদের বেসিক জিনিসপত্রগুলো ক্লিয়ার হলো, এবং এমসিকিউ জিনিসপত্রগুলো ক্লিয়ার হলো। এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। আচ্ছা, এই যে উপাংশ কথাটা বলা হয়েছে, উপাংশ মানে হচ্ছে এই যে সি, সি হচ্ছে এই যে সি এক্স, মানে কি কোন একটা, আমি ধরলাম যে এই জায়গায় একটা সি আছে, তাহলে এই এক্স অক্ষ বরাবর একটা উপাংশ, উপাংশ মানে ওই পুরো সি এর একটা অংশ, সেটা কি সি এক্স। ওয়াই অক্ষ বরাবর সি এর একটা অংশ হচ্ছে সি ওয়াই, জেড অক্ষ বরাবর সি এর একটা অংশ হচ্ছে কি সি জেড। তাহলে একটা জিনিসকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কয়েকটা অংশ অংশ পাবো, সেই অংশ অংশগুলোকে বলা হয় উপাংশ। মনে থাকবে, এটাকে বলা হয় ভেক্টর বিভাজন। এটা প্রায় পরীক্ষায় আসে, বিভিন্ন সৃজনশীল প্রশ্নের 1 নম্বরে আসে, যে ভেক্টর বিভাজন কাকে বলা হয়। মাঝে মধ্যে 2 নম্বরে দেয়, ভেক্টর বিভাজন কাকে বলে ব্যাখ্যা করো। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি কয়েকটি ভাগে ভাগ করা হয় বা কয়েকটি উপাংশে ভাগ করা হয়, তাহলে এই জিনিসটাকে কি বলা হবে, ভেক্টর বিভাজন। তাহলে আমরা এই জায়গায় দেখলাম তো সি কে কয়েকটা ভাগে ভাগ করা যায়, তাহলে এটা হচ্ছে একটা ভেক্টর বিভাজনের উদাহরণ। তাহলে এই জিনিসটা আমরা লিখতে পারবো পরীক্ষা হলে, যে একটা ভেক্টরকে কয়েকটা ভাগে ভাগ করলে যে উপাংশ পাওয়া যায়, বা কয়েকটা উপাংশে ভাগ করলে সেটাকে বলা হয় ভেক্টর বিভাজন, সহজ কথায়। আর হচ্ছে এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে, সি দিয়ে এরকম দিলাম, বি দিয়ে দিলাম, বা এ দিয়ে দিলাম, এটা দিয়ে একটা চিত্র দিলাম, তাহলে 2 নম্বরের প্রশ্ন যদি হয় এরকম, আর 1 নম্বরের প্রশ্ন হলে শুধু সংজ্ঞা, শেষ। এত বিস্তারিত কথা লেখা দরকার নাই, শুধুমাত্র যেটা অ্যাকচুয়াল অ্যান্সার সেটা লিখে দিলেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো সব নাম্বার পাওয়া যায়। অনেকেই হচ্ছে যে ভুলটা করে, যে উল্টা পাল্টা লিখতে থাকে, স্যারদের বেশি দেখাতে চায়, সেই আসলে সেই চিন্তা করে লাভ নেই। স্যাররা একটু পড়লেই বুঝতে পারে যে আসলে কি বলতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে। তাহলে ভেক্টর বিভাজনটা অলরেডি বুঝলাম। এবার
আমরা আসলে এতক্ষণ কি কি পড়লাম সেই জিনিসটা একটু রিভাইজ করি, একটু রিকল করি। কেন এটা করতেছি? সায়েন্টিফিক উপায়ে সেটা হচ্ছে বিজ্ঞানীরা অনেক গবেষণা করে যেটা পাইছে বা মস্তিষ্কের কার্যক্ষমতা নিয়ে যে গবেষণা করছে সেই জায়গায় বারবার দেখছে যে আমরা যে এই যে রিডিং করি, কোনো একটা বস্তুকে বারবার পড়ি, রিডিং পড়ি, এটা আসলে কি খুবই আনইফেক্টিভ একটা ওয়ে মনে রাখার জন্য বা মস্তিষ্কের ভিতরে স্থায়ী করার জন্য। আসলে স্থায়ী করার জন্য ইফেক্টিভ উপায় কোনটা? ইফেক্টিভ উপায় হচ্ছে রিকল। একটু আগে আমরা পড়লাম ভেক্টর। ভেক্টর মানে কি? যার মান এবং দিক দুইটা আছে। তারপর হচ্ছে ভেক্টর রাশি, স্কেলার রাশি পড়লাম, এগুলোর রাশি সহ পড়লাম। রাশির উদাহরণ কি? উদাহরণ মনে রাখার জন্য ববের সব প্রিয়তম সেই জায়গা থেকে একটা চার্ট আমরা মনে রাখলাম। ওকে, তাহলে স্কেলার রাশিও এরকম করে আমরা চিনলাম যে যেটা আসলে শুধুমাত্র মান আছে, যেটা শুধুমাত্র মান আছে সেটাকে বলা হবে স্কেলার। এই জিনিসগুলো পত্রগুলো আমরা পড়লাম। আমরা তো একটা ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয় সেটা জানলাম। এটা হচ্ছে এরকম করে লেখা হয় ax i2p ay j2p প্লাস হচ্ছে az k2p, এরকম করে লেখা হয়। সেই জিনিসপত্রগুলো জানলাম। তো এই জিনিসপত্রগুলোর জন্য কি ছিল? এই জিনিসপত্রগুলো এরকম কিছু ছিল, সেটা হচ্ছে আমরা আরেকবার একটু মনে করি। এই যে x, এই যে এটা হচ্ছে ax, আর এই বরাবর একটা i অংশ থাকে, এটা হচ্ছে ay, এই বরাবর j থাকে, আর এটা হচ্ছে az, এই বরাবর k থাকে। এই জিনিসপত্রগুলো আমরা পড়ছি। ওকে, এটার মানকে প্রকাশ করা হয় কিভাবে? এই যে এই চিহ্ন দিয়ে অথবা এই চিহ্ন দিয়ে, সেটা আমরা জানি। তাহলে এটার উপাংশগুলো আমরা আবার জেড স্কয়ার। তাহলে এই জিনিসপত্রগুলো দিয়ে আর এখন একটা বিন্দু থাকলে বিন্দু থেকে কিভাবে আমরা এই জিনিসটাতে প্রকাশ করি সেই জিনিসটা অলরেডি আমরা পড়ছি। তাহলে এই জিনিসপত্রগুলো হচ্ছে আমরা এতক্ষণ পড়লাম এবং এটা এখন যে রিভাইজ করলাম, দেখেন আগের পড়াগুলো আবার মনে মনে পড়তেছে। তাহলে যতবার আপনি একটু পর পর এসে এটা রিভাইজ করবেন, মনে মনে চিন্তা করবেন যে কি জন্য পড়লাম, এটা পড়ছি, কিছু অংশ ভুলে গেলেন, তাহলে আবার পেছনে খাতা দেখলে বা টপিকগুলো দেখলে আবার মনে পড়লো, ও ওইটার জন্য কি পড়লাম, এটার জন্য কি পড়লাম, এরকম সেই জিনিসপত্রগুলো। আমরা ভেক্টর বিভাজন পড়লাম। ভেক্টর বিভাজন কি? একটা ভেক্টরকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেটাকে বলা হয় ভেক্টর বিভাজন। আর এই জায়গায় যে একটা i2p ছিল সেটাকে বলা হয় একক ভেক্টর, এক চক্র বরাবর। তাহলে এই একক ভেক্টরের সংজ্ঞাও পরীক্ষায় আসে। একক ভেক্টর কাকে বলা হয়? এটা অনেক বোর্ডের পরীক্ষায় আসে, 1 নম্বরের জন্য। অনেক বোর্ডে আপনারা বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই দেখবেন যে অনেক বোর্ডে একক ভেক্টর কাকে বলা হয় সেটা আসে। যে ভেক্টরের মান এক, যে ভেক্টরের মান আসলে এক, এক মানে কি? আমরা ধরলাম যে এই জায়গায় 3, এই পুরো ভেক্টরটার মান 3, তাহলে এটাকে যদি আমরা 3টা সমান ভাগে ভাগ করি তাহলে এটার মান কত? 1, এটার মান কত? 1, এটার মান 1। তাহলে এই জায়গায় যে ভেক্টরটা, এটাকে বলা হবে একটা একক ভেক্টর। যে ভেক্টরের মান একক তাকে বলা হবে একক ভেক্টর। তাহলে এই যে এই অংশটা একটা একক ভেক্টর, এই অংশটাও একটা একক ভেক্টর। আমরা যা যা পড়তেছি এই জিনিসপত্রগুলোর সাথে সাথে কি পরীক্ষা কিভাবে আসে এই জিনিসপত্রগুলো সহ একবার ইমপ্লিমেন্ট। তাহলে আপনাদের কি হচ্ছে, আপনারা মানে এমনি পড়ে যাচ্ছেন এরকম না, এই জিনিসপত্রগুলো পরীক্ষায় আসে গুরুত্ব দিয়ে পড়া, মনে রাখার মতো করে পড়া, এটা একদম প্রথম থেকেই। তাহলে আপনার জন্য কি সুবিধা হচ্ছে? আপনি কোনো গন্তব্যহীন পড়ে যাচ্ছেন যে আসলে এই জিনিসপত্রগুলো পড়ে যাচ্ছি দেখে কি কি, কিন্তু আপনি আগে থেকেই জানেন যে কি এই জিনিসটা আসে, এইভাবে আসে। তাহলে কি আপনি এটা থেকে যেই গুরুত্ব দিবেন বা মস্তিষ্ক এটাকে মনে রাখার জন্য পড়বে, আপনিও এরকম করে পড়বেন যে এটা যদি পরীক্ষায় আসে তাহলে সেটা আসলে কি আমি এইভাবে দিব, এরকম। ওকে, তাহলে এই ভেক্টর যেহেতু কাকে বলা হয় এরকম কিছু আসছে, তাহলে এই জায়গায় আরো কিছু ভেক্টর আমরা পড়ি, যে ভেক্টর আসলে আর কি কি টাইপের ভেক্টর থাকে। সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি? দুইটা ভেক্টরের মান এবং দিক সমান। আচ্ছা, এটা মনে রাখার জন্য আমরা কোনো কিছু আমরা মুখস্থ করব না, আমরা হচ্ছে কনসেপ্ট দিয়ে বেসিক দিয়ে বুঝবো। তাহলে ভেক্টর মানে কি? একটা দিক সহ থাকে। আমরা এতটুকু বুঝতেছি ভেক্টর মানে দিক এবং মান দুইটা থাকে, মান এবং দিক।
তাদের সমান ভেক্টর মানে কি, দুইটা ভেক্টর থাকবে, দুইটা থাকুক, তিনটা থাকুক, পাঁচটা থাকুক, সবগুলোর মান ও দিক একই দিকে হলেই তো সেটাকে সমান ভেক্টর বলতে পারবো। এই যে এরকম করে যদি থাকে, এটা দুইটার মান, যে এটার মানও 7, এটার মানও 7, তাহলে এটার দিক কোন দিকে, এদিক থেকে এদিকে একই দিকে, তাহলে সেটাকে বলা হবে সমান ভেক্টর। আর যদি বিপরীত ভেক্টর বলা হয়, মানটা সমান, এই যে এটার মানটা সমান, কিন্তু কি বিপরীত বলা হচ্ছে কি, দিক, দিকটা বিপরীত, শুধুমাত্র দিকটা উল্টে যাচ্ছে। এটার মান যদি এদিকে হয়, এটার মান হচ্ছে, এটা মানে 7 ঠিকই আছে, কিন্তু এটার মান যদি পজিটিভ হয়, এটার মান কি নেগেটিভ। এটা আসলে কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে। যদি প্লাস মানে যদি দিক বোঝায়, তাহলে এটা হচ্ছে বিপরীত ভেক্টর। আর যদি বিপ্রতীপ ভেক্টর বলা হয়, বিপ্রতীপ, এই জিনিসটা পরীক্ষায় আসে, এই জায়গায় প্রত্যেকটা জিনিসে প্রায় আসে এই ছোট ছোট বিপ্রতীপ ভেক্টর। আপনারা বিপ্রতীপ কোন পড়ছেন এসএসসি, মানে এসএসসি বা তার আগে পর্যন্ত এরকম। এখন হচ্ছে বিপ্রতীপ ভেক্টর, যে ভেক্টর আমরা বিপ্রতীপ ভেক্টরে এভাবে চিনব, একটা ভেক্টর যদি এ হয়, আরেকটা এর বিপ্রতীপ হচ্ছে এইরকম, বিপরীত এবং উল্টা, মানে উল্টা এরকম করে বলবো, বিপ্রতীপ হচ্ছে এরকম, বিপরীত হবে -1/a। তাহলে কোনো একটা ভেক্টর যদি এ হয়, আর বিপরীত ভেক্টর কি হবে, -1/a। এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। এই যে বিপ্রতীপ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এমসিকিউতে প্রায় আসে। এটা ইন্টারের এমসিকিউ হোক, কলেজের হোক, ফাইনাল পরীক্ষা হোক, ভার্সিটিতে প্রায় এগুলো দেয়। বিভিন্ন ভার্সিটিতে এই জিনিসটা আসে, যে কোনো একটা ভেক্টর যদি ধরলাম যে 7a ভেক্টর হয়, তো এটাতে এরকম হোক, অথবা শুধু 7i বা 7j, যে কোনো কিছু হোক, এটা যদি হয়, আর বিপ্রতীপ ভেক্টর কোনটা হবে, আর বিপ্রতীপ ভেক্টর হবে মাইনাস চিহ্ন দেবো, এটার উল্টায় যাবে, 7 যা আছে তার উল্টা, এটা হচ্ছে এটার বিপ্রতীপ। এই জিনিসটা আমরা মনে রাখবো। ওকে, তাহলে স্বাধীন ভেক্টর আছে, আছে তারপর হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর বা পরাধীন ভেক্টর। তাহলে ভেক্টর আসলে শুরু হওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা লাগে না, একটা নির্দিষ্ট বিন্দু থেকে তো শুরু করে, যে নির্দিষ্ট একটা বিন্দু থেকে শুরু করে একটা জায়গায় যায়। এখন যদি এরকম হয় যে এই একটা বিন্দু যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, এখন আমি এই জায়গা থেকে শুরু করলাম, একটু পরে এই জায়গা থেকে শুরু করলাম, তাহলে সেটা আসলে কি হয়ে গেল, মানে এই স্থির, এটাতে স্থির না, এই বিন্দুটা স্থির না, মানে সে আসলে কি স্বাধীন মতো ঘোরাফেরা করতে পারতেছে, স্বাধীন মতো চলাফেরা করতে পারতেছে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে, সেটাকে বলা হবে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর আসলে তাহলে কি হলো, হলো হচ্ছে যেই ভেক্টরের আরম্ভ বিন্দু, বা এটা আরম্ভ বিন্দুকে আরেকটা বিন্দু বলা হয় শুরু বা পাদবিন্দু। তাহলে এইগুলো যদি কি হয়, একটা নির্দিষ্ট জায়গায় যদি স্থির না থাকে, স্বাধীনভাবে ঘুরে, তাহলে সেটাকে বলা হবে স্বাধীন ভেক্টর। আর যদি কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে, এই যে আমরা একটু আগে অক্ষ পড়লাম, এই অক্ষের ভিতরে, আচ্ছা এরকম যে অক্ষ পড়লাম, এই যে এই অক্ষের ভিতরে এই জায়গা থেকে যদি কোনো কিছু শুরু হয়, তাহলে সব সময় হচ্ছে একটা বিন্দু থেকে শুরু হচ্ছে, তাহলে এই বিন্দুটা যদি নির্দিষ্ট হয়, তাহলে সেটাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর অথবা পরাধীন ভেক্টর। সমরেখ ভেক্টর মানে কি, সমরেখ ভেক্টর হচ্ছে একটা রেখার উপরে সবগুলা কাজ করতেছে। এই যে নামটা দেখলে আমরা বুঝতেছি প্রত্যেকটা, একটু আগে যখন আমরা পড়ছিলাম সমান ভেক্টর মানে কি, ভেক্টর যেহেতু, তাহলে তার সমান মানে মান এবং দিক সমান। আর বিপরীত ছিল কি, মান সমান দিকটা উল্টা। বিপরীত মানে হচ্ছে পুরাই উল্টে যাওয়া, মানে ব্যস্তকরণ অনুযায়ী, এবং হচ্ছে মাইনাস চিহ্ন। ওকে, এটা হচ্ছে রিকল করা, মনে রাখার জন্য। আর সমরেখ নামটা থেকেই আমরা বিশ্লেষণ করলে পেয়ে যাচ্ছি একটা সমান রেখা, এই রেখার ভিতরেই তিনটা ভেক্টর, তিনটা ভেক্টর কাজ করতেছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, তাহলে এইটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এইটা একটা ভেক্টর। তাহলে এরকম করে যদি হয়, তাহলে সেটাকে আমরা বলবো সমরেখ ভেক্টর। তাহলে এই হচ্ছে মোটামুটি জিনিস। আরো যদি কোনো চিহ্ন থাকে বা ভেক্টরের ক্লাসিফিকেশন থাকে, আপনারা বই থেকে দেখে নিতে পারেন। এই জিনিসপত্রগুলো হচ্ছে কি মোটামুটি মনে রাখার জন্য, যাই পড়ি আমরা হচ্ছে বেসিক এবং কনসেপ্ট। তাহলে যদি এখন আমি আসলে মানে এই সংজ্ঞাগুলো, ভেক্টরের সংজ্ঞাগুলো আমি আসলে কি না মুখস্থ করলাম না, কিন্তু মুখস্থ কি আসলে করা দরকার আছে? নাই তো, কারণ এই নামগুলো থেকেই আসলে আমি আসলে কি ব্যাখ্যা করতে পারতেছি, যদি আপনি সেভাবে মনে রাখার চেষ্টা করেন। আর যদি মনে করেন যে না,
আমি আসলে কি একদম তোতা পাখির মতো মুখস্থ করে ফেলবো, তাহলে সেটা করতে পারেন, কিন্তু ওইভাবে করে লাভ নেই। আপনি তোতা পাখির মতো মুখস্থ করতে, যদি আপনি যেই পড়াটা আপনি 10 ঘন্টায় পড়তে পারবেন, সেটা যদি আপনি কনসেপ্টে বোঝেন, সেটা আপনি 1 ঘন্টায় বা আধা ঘন্টায় বুঝতে পারবেন, মনে রাখতে পারবেন। ওকে, এবার আমরা হচ্ছে এই যে অক্ষ বরাবর যে পড়লাম, এই যে জিনিসপত্রগুলো আমরা হচ্ছে দুইটা আলাদা আলাদা, এতক্ষণ তো একটা নির্দিষ্ট ভেক্টর বা দুইটা ভেক্টর এরকম করে সংজ্ঞা বা বিভিন্ন জিনিসপত্র পড়ছি। এবার হচ্ছে একটু ভিন্ন ডাইমেনশনের ভেক্টর পড়ি। কিরকম? এই যে এইটা একটা অক্ষ, এইটা একটা অক্ষ, দ্বিমাত্রিক অক্ষ, তাহলে এটা একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এরকম করে চিন্তা করতে পারি। আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি। আমরা চিন্তা করি যে এই বরাবর হচ্ছে একটা এ ভেক্টর কাজ করতেছে বা পি ভেক্টর কাজ করতেছে, পি ভেক্টর কাজ করতেছে, এই জায়গায় হচ্ছে একটা কিউ ভেক্টর কাজ করতেছে। তাহলে এই যে পি ভেক্টর কাজ করতেছে আর এই জায়গায় যে কিউ ভেক্টর কাজ করতেছে, এই দুইটা দুই দিকে যাচ্ছে, একটা বিন্দু থেকে দুইটা দুই দিকে যাচ্ছে। তাহলে এবার যদি বলা হয় দুইটার লব্ধি মানে দুইটার যোগফল কত হবে, এরকম যদি বের করতে বলে, তখন আসলে কিভাবে বের করব? লব্ধিটা আসলে কি দুইটার মাঝখান দিয়ে কোনো কিছু একটা, এই যে এরকম হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে একটা কি আর ভেক্টর। এই আর ভেক্টর দেওয়ার আগে আমরা আসলে এই আর ভেক্টর দেওয়ার আগে একটা জিনিস বোঝা দরকার। এটা কেন মুছলাম, এটা একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে এই যে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এই যে প্রথমে যে কাজ করতেছিল তারা দুইটা ভেক্টর, তাদের মধ্যবর্তী যে কোণটা, এটা সবসময় আলফা। আমরা এটা মনে রাখবো, এটা মনে রাখা খুবই জরুরি জিনিস, খুবই জরুরি। কারণ পরবর্তীতে আরো কোণ আছে। পরীক্ষার হলে অনেকেই বা এই ভেক্টরের ক্ষেত্রে অনেকেই যে সমস্যাটায় পড়ে, যে কোনটা আলফা আর হচ্ছে কোনটা থিটা। থিটা আসলে কি এরকম, এই যে চিহ্নটা দিলাম একটু আগে, এই যে আর ভেক্টর, আর ভেক্টরটা পি ভেক্টরের সাথে যে কোণ তৈরি করে, এটাকে বলা হয় হচ্ছে থিটা। মনে রাখবো এটা হচ্ছে থিটা। তাহলে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সবসময় কি আলফা, এটা মনে রাখবো, এটা মনে রাখা খুবই জরুরি। পি আর কিউর ভিতরে, পি ও কিউর ভিতরে সেটা সবসময় কি কাজ করতেছে, এই জায়গায় আলফা কোণ। আর পি আর লব্ধি, পি ও লব্ধি, লব্ধি মানে কি এই জায়গায় আর, লব্ধি এইটার ভিতরে কোণ সবসময় কি কাজ করবে, থিটা। এটা মনে রাখবো। ওকে, এইবার এই যে জায়গাটা আমরা পড়লাম, এটা শুধুমাত্র পড়ার জন্যই পড়া না, এটা দিয়ে প্রচুর ম্যাথ আসে। এই জায়গার ভিতরে এই যে পি কিউ আর এই জিনিসপত্রগুলো একটা সূত্র মেনে চলে, একটা নিয়ম মেনে চলে। এই জায়গা থেকে যদি লব্ধির মান বের করতে বলা হয়, তাহলে আসলে আমরা কিভাবে বের করব? এরকম করে যে আর এর মান আসলে কত, এই আর এর মানটা বের করব এই দুইটা থেকে, পি আর কিউ থেকে। এটা এরকম করে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এই যে আলফা, আলফা মানে কি, এই যে পি আর কিউ, আমরা একটু আগে বলতেছিলাম যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ কত, আলফা। এই যে কোন জায়গায় কাজে লাগতেছে বুঝতেছি, cos আলফা। ওকে, তাহলে এই আর ইকুয়াল টু কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ cos আলফা। এই যে এটার উপরে শুধুমাত্র রুট দিয়ে দিলাম, এটা যেহেতু রুট করার ফলে তো কি স্কয়ার, এটা কাটাকাটি যায়, এটা এইভাবে। এবার এই সূত্র আর হচ্ছে এই জায়গায় যে একটা থিটা আছে, তাহলে এই জায়গায় যদি আমরা কোণের মান বের করতে বলা হয়, যে পি এর সাথে লব্ধিটা কত কোণ তৈরি করলো, সেই কোণটা আমাকে বের করতে হবে। তাহলে আমি আসলে কি করব, এই রকম tan থিটা ইকুয়াল টু হচ্ছে ইউ sin আলফা ডিভাইড হচ্ছে পি প্লাস কিউ cos আলফা। এই যে এই সূত্র দিয়ে, এই যে tan থিটা মানে এই যে আর, আর হচ্ছে পি এর সাথে যে কোণটা তৈরি করলো সেটা থিটা, সেই থিটাটা এই যে জায়গা থেকে মান বের করতে পারবো হচ্ছে কিউ sin আলফা ডিভাইড হচ্ছে পি প্লাস কিউ cos আলফা দিয়ে। ওকে,
এই যে একটু আগে যে আমরা সূত্রটা পড়লাম, এই সূত্রটা দিয়ে, এই যে এই সূত্রটা দিয়ে বা এই জিনিসটা দিয়ে বিভিন্ন মানে আমাদের ইন্টারের পরীক্ষায় তো প্রশ্ন আসেই, সৃজনশীল, এমসিকিউ, তারপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতেও প্রচুর প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে। এই যে এই পি কিউ আর আর, এই যে লব্ধির যে জায়গাটা বিভিন্নভাবে আসে। তাহলে কিভাবে আসে সেটা যদি আমরা এখন থেকেই জানি, এখন থেকে যদি সে অনুযায়ী যে আমাদের ইন্টারের জন্য যেহেতু পড়তেছি, সেটার সাথে সাথে ইন্টারের প্রশ্নটা কীরকম সেটা জানলাম, পাশাপাশি যদি ভার্সিটিতে বা অ্যাডমিশনে কিভাবে আসে, তাহলে যেটা আমি 2 বছর পরে শুরু করব সেটা যদি আমি আগে থেকেই শুরু করি তাহলে সেটা কি হচ্ছে, এটা আমার জন্য সহজ হয়ে যাচ্ছে। আমি 2 বছর আগে থেকে অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার হচ্ছি, 2 বছর আগে থেকে বা এই বোর্ড প্রশ্নের ফাইনাল পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে সেইগুলো সম্পর্কে প্রিপেয়ার হচ্ছি। আমার মস্তিষ্ককে আমি সংকেত দিচ্ছি যে এইটা পরীক্ষায় এভাবে আসে, তুমি এটাকে একটা ফোল্ডার করে জমা করে রাখো, যখন আমার সময় লাগবে আমি তোমার কাছ থেকে সেটা চেয়ে নেব। মস্তিষ্ক ঠিক ওইভাবেই করে। আপনার এই ফোল্ডার তো অনেক থাকে, অনেক পড়বেন, অনেক কিছু, বিভিন্ন টপিকস, বিভিন্ন অধ্যায়, বিভিন্ন বই। এই যে ফোল্ডারগুলো যেন ঝালাই করে করে মানে কিছুদিন পর পর সেটাকে রিভাইজ করে, একদিন 2 দিন পর পর এই জিনিসপত্রগুলো কি ফোল্ডারগুলোকে তরতাজা রাখতে হয়। এই জিনিসপত্রগুলো আমরা আস্তে আস্তে দেখবো যে এটা আসলে কিভাবে করা যায়। আমরা যাই পড়ি, যে টপিকটাই পড়ি, এই টপিকে কি কি প্রশ্ন থাকে, কি কি লেভেলের, কি কি ভাবে, সেই জিনিসপত্রগুলো সবগুলো অলরেডি আমরা কি শিখে ফেলবো একসাথে, তাহলে পুরো জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এই যে একটু আগে আমরা পড়লাম পিকিউ বা লব্ধির যে জিনিসপত্রগুলো সেগুলো দিয়েছে মেডিকেলের 20-21 সালে যেই ব্যাচ, তাদের হচ্ছে প্রশ্ন আসছে এরকম, সূর্যোদয়ের দিকে একটি বল 12 মিটার যাওয়ার পরে তারপর হচ্ছে উত্তর দিকে 5 মিটার গেল, তার সরণ কত। এটা আমরা দুই ভাবে বের করতে পারি। একটা হচ্ছে এই যে এরকম, সূর্যোদয়ের দিকে মানে কি পূর্ব দিকে 12 মিটার গেল, 12 মিটার, তারপর হচ্ছে উত্তর দিকে গেল কত, 5 মিটার, এটা। আর এটার সরণ কতটুকু, মানে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কতটুকু সরণ, এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সরণ আসলে কতটুকু সেটা আসলে কিভাবে বের করব, এই যে জায়গাটা সেটা আসলে এই যে এইভাবে, এই যে আমরা এই জায়গার ভিতরে কি পড়ছি, আর ইকুয়াল টু কি রুট ওভার পি স্কয়ার, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2p কিউব cos আলফা, এরকম করে পড়ছি। তাহলে এই জায়গার ভিতরে আমরা কি মান বসাই, পি এর মান কত 12 স্কয়ার প্লাস হচ্ছে 5 স্কয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5, আর cos এটা কতটুকু কোণে কাজ করছে, এই যে দুইটা ভেক্টর কতটুকু কোণে কাজ করছে, 90 ডিগ্রি কোণ, তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে কত 0, তাহলে cos 90 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে আসলে আমরা কি পাচ্ছি 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 0, মানে এই জায়গায় পুরো মানটা 0, cos 90 ডিগ্রির মান যেহেতু 0, তাহলে এই জায়গা থেকে আসলে কি পাচ্ছি এইরকম 169 বা হচ্ছে 13, তাহলে আর এর মানটা আসলে কত পাচ্ছি 13, তাহলে এটা সরণ কতটুকু হলো, সরণ হলো 13। তাহলে এই যে একটু আগে পড়লাম যে আমরা পি আর কিউ, এই যে আর, এই যে লব্ধি, এই জিনিসটা আসলে কিভাবে বের করতে পারলাম জিনিস থেকে, এটা কি, এটা তো আমরা প্রথম বোঝার জন্য এই যে চিত্রটা আমরা এই জায়গায় আঁকলাম, আঁকার পরে এটা হচ্ছে প্রথম বোঝার জন্য। এখন আমার এটা করার পরে আমার মাথায় এটা সেট হইলো যে ও এটা এইরকম একদিকে যাচ্ছে, আমি মনে মনে আমি যেটা খাতায় আঁকলাম, যেটা আমি বোর্ডে এখন আঁকলাম, এটা যদি এবার আমি মস্তিষ্কের ভিতরে প্লেস করি তাহলে কি এই জিনিসটাকে আমি আরেকদম উপরে নিয়ে যাচ্ছি, ধাপগুলো দেখাচ্ছি আপনাদের, যে আমি প্রথম সেটা খাতায় আঁকলাম, আঁকার পরে এটা এরকম করে বের করলাম। এই একই জিনিস এবার আমি মস্তিষ্কে প্লেস করতে চাচ্ছি, কিভাবে, যে মন দিয়ে আমি চিন্তা করলাম, ভিজুয়ালাইজ করলাম যে এটা এইদিকে গেল 12 মিটার, তারপরে গেল 5 মিটার, তাহলে এটা আসলে কিভাবে কাজ করতেছে, বলছে সূর্যোদয়ের দিকে, যে প্রশ্নগুলো না পড়লে কিন্তু বুঝবেন না, সূর্যোদয় মানে পূর্ব দিকে, তারপরে গেল উত্তর দিকে, তাহলে উত্তরের সাথে পূর্ব দিকের কোণ কত 90 ডিগ্রি, তাহলে এই জায়গায় 90 ডিগ্রি কোণ কাজ করবে, cos 90 ডিগ্রির মান কি 0, তাহলে যখন 90 ডিগ্রি কোণে দুইটা বল কাজ করে তাহলে আসলে এইরকম আমরা সহজ করে বলতে পারবো যে r ইকুয়াল টু
পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। কখন? যদি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি কখন হয়? যদি দুইটা অক্ষ বরাবর দক্ষিণ বা পূর্ব, অথবা পূর্ব অথবা হচ্ছে কি উত্তর, এইরকম করে যদি বলা হয় তাহলে। কেন এটা কেন এরকম হইলো? আগেটা থেকে ছোট হয়ে গেল কেন? কারণ এই যে 2pq cos আলফার মানটা আসলে কি শূন্য হয়ে যাচ্ছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছে, হচ্ছে এরকম যে আলফা এর মান কত হলে লব্ধি সর্বোচ্চ। এবার যে cos আলফা পুরোটার মান কোন কোণের জন্য সর্বোচ্চ, সেটা দিয়ে তো এর মান সর্বোচ্চ হইলে তো পুরো আর এর মান সর্বোচ্চ। তাহলে cos আলফা, এই আলফা এর মান কত হলে cos এর মান সর্বোচ্চ হয়? 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি হলে সেটা কি সর্বোচ্চ মান কত? 1। তাহলে এই আলফা এর মান যদি 0 হয়, 0 হওয়া মানে কি দুইটা একই বরাবর কাজ করলে, এই জায়গায় একটা পি এই একই দিকে, আরেকটা যদি কিউ কাজ করে, তাহলে তো দুইটা 0 ডিগ্রি কোণ, তাহলে দুইটা লব্ধি কি হবে? সর্বোচ্চ হবে। যদি একটু যদি বেঁকে যায়, এটা আমরা কনসেপ্ট দিয়ে বুঝি যে তারা আসলে যেটা বলতেছে এটা আসলে সত্য কিনা, এটা আপনি নিজের কনসেপ্ট দিয়ে যাচাই করেন যে এই জায়গাতে আমি দুইটা যোগফল বের করব, তাহলে এটা একই দিকে হইলে যোগফল বাড়বে, নাকি এই জায়গায় একটা আছে এটা আমি এই দিকে নিলাম, এদিকে নিলে তাহলে কি এদিকে বরাবর কি এটা মানে আগের মানটা কি থাকবে? একটু কমে যাচ্ছে, কারণ এটা থেকে ডিফ্লেকশন হচ্ছে, দূরে সরে যাচ্ছে। যদি এটা এরকম হয় আরো কমবে, এরকম হইলে আরো কমবে, এরকম হইলে আরো কমবে। তাহলে 0 ডিগ্রি হলে কি সর্বোচ্চ। খুবই বেসিক কনসেপ্ট, কিন্তু এগুলো দিয়ে প্রশ্ন কিভাবে আসে আমরা সবাই হচ্ছে পরে চলে যাই যে আর ইকুয়াল টু পি স্কয়ার কিউ স্কয়ার 2pq, কিন্তু এটার সাথে সাথে যদি এটাতে আসলে কি কি জিনিস এটা ভিতরে কাজ করতেছে, এটা শুধু যে এডমিশনে জাহাঙ্গীরনগরে আসছে এরকম না, এটা আমাদের পরীক্ষায়, এই যে ইন্টারে যে পরীক্ষা যে প্রশ্নগুলো থাকে কলেজের বা ইয়ার ফাইনাল, এই বোর্ড পরীক্ষা, এইসব জায়গাতেও এরকম করে আসে। আরেকটা জিনিস আসে এরকম যে সর্বোচ্চ মান কত, লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান, তাহলে একটু আগে মাত্র আমরা বললাম লব্ধির সর্বোচ্চ মান কখন হয়? দুইটা যদি একই দিকে হয়, দুইটা যদি যোগফল হয়, যে আর ইকুয়াল টু কি হবে? পি প্লাস কিউ, এই যে দুইটা ভেক্টর, এরকম করে যদি হয় এটা আসলে কি ভেক্টর, তাহলে শুধু আর আমরা মান বের করতেছি তো সর্বোচ্চ মান, তাহলে শুধু পি প্লাস কিউ, এটা হচ্ছে সর্বোচ্চ মান। আর যদি সর্বনিম্ন মান হয় তাহলে কি হবে? একটু আগে আমরা বললাম সর্বনিম্ন মান, তাহলে সেটা কি হবে? যেহেতু প্লাস ওইটা হবে মাইনাস, পি মাইনাস কিউ। কেন? কারণ একটা বল আমার এদিকে যাচ্ছে, আমি ধরলাম এই দিক থেকে এদিকে যাচ্ছে একটা পি, আমি ঠিক আরেকটা ঠিক উল্টা দিকে নিয়ে গেলাম, উল্টা দিকে এরকম করে কাজ করতেছে, তাহলে কত ডিগ্রি কোণে কাজ করতেছে? 180 ডিগ্রি কোণে কাজ করতেছে। তাহলে এই জায়গার ভিতরে কি হবে? এই দুইটা লব্ধির, দুইটা ভেক্টরের যে লব্ধিটা পাবো আমরা, একটা একটার বিপরীত দিকে যেহেতু কাজ করতেছে, এই জন্য সর্বনিম্ন মান পাবো। এই যে প্রশ্ন, এই জিনিসগুলো কেন হলো সেটা আমরা বুঝছি। এবার এটা দিয়েও এডমিশনের প্রশ্ন আসে, এটা দিয়েও এমসিকিউ আসে। কিভাবে আসে সেটা দেখি। আপনারা জিনিসটা আসলে পড়তেছেন একরকম করে, এটার সাথে সাথে এটা ইমপ্লিমেন্ট আসলে কিভাবে করা যায় সেই জিনিসপত্রগুলো আমরা সাথে সাথে দেখে ফেলতেছি। ইউনিভার্সিটি আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, এই যে এই প্রশ্নটা এখন থেকে লিখতেছি যে দুইটা লব্ধির সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান 7 আর হচ্ছে 7 নিউটন, আর সর্বনিম্ন মান হচ্ছে 1 নিউটন। মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি মানে কি? অক্ষ বরাবর। ওকে, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে
তাহলে এই জায়গায় যে সর্বোচ্চ মান দেয়া আছে, সর্বনিম্ন মান, এই জায়গায় কিন্তু কোনো বলের মান এককভাবে দেয়া নাই, মানে পি এর মান দেয়া নাই, কিউ এর মান দেয়া নাই, দেয়া আছে কি এই যে আর ম্যাক্স, ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ, আর হচ্ছে আর মিনিমাম সর্বনিম্ন। তাহলে এই জায়গায় আসলে কি দেয়া আছে, আর ম্যাক্সিমামের মান দেয়া আছে কত, পি প্লাস কিউ ইকুয়াল টু কত 7, আর আর মিনিমাম, আর মিনিমামের মান দেয়া আছে হচ্ছে পি মাইনাস কিউ ইকুয়াল টু হচ্ছে 1। দুইটা যদি যোগ করি, এই যে এই দুইটা, এই যে এটা যদি 1 নং বা 2 নং এরকম করে দেই, এই জায়গায় কি পাবো 2p, দুইটা যোগ করলে কত হবে 7 প্লাস 8, তাহলে এই জায়গায় p এর মান কত 4, p এর মান হচ্ছে 4। আর যদি এবার বিয়োগ করি দুইটা, অথবা p এর মান যদি 4 হয়, দুইটার লব্ধি মান কত 7, তাহলে আমরা সেই জায়গা থেকে বের করতে পারতেছি q এর মান কত হবে, q ইকুয়াল টু 7 মাইনাস 4 বা 3 নিউটন। তাহলে q এর মান জানি, p এর মান জানি আমি, এবার হচ্ছে লব্ধির মান বের করতে বলছে। লব্ধি বল কত, লব্ধি বল মানে কত আর, এবার এই দুইটা 90 ডিগ্রি কোণে কাজ করছে বলছে, দুইটা লব্ধি 90 ডিগ্রি কোণে, 90 ডিগ্রি কোণে কাজ করলে আমরা আসলে কি লিখবো, এই যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, এই জায়গায় মানটা বসাবো। আমরা কিন্তু একটু আগে বলছিলাম যে 90 ডিগ্রি কোণে কাজ করলে এই জিনিসটা থাকে না, তো থাকে না যেহেতু আমরা পুরো সূত্রটাই বসালাম, সেটার ভিতরে কি আমরা চাইলে এটা বসালে জিরোই তো আসতেছে, আমরা চাইলে এই সূত্রটা লিখেও করতে পারি, অথবা এরকম করেও লিখতে পারি। মনে পড়ছে একটু আগে আমরা বলছিলাম যে এইটা যেহেতু cos 90 ডিগ্রি মান 0 হয়ে যায়, তাহলে শুধু এইভাবে লিখলেও হয়। তাহলে এই জায়গা থেকে আসলে কত পাবো, 4 স্কয়ার প্লাস হচ্ছে কত 3 স্কয়ার, তাহলে এই জায়গায় মান কত 25 বা এর মান কত 5, সরি আর এর মান কত 5। তাহলে এই যে আমরা যা যা পড়তেছি এগুলো দিয়ে কিভাবে প্রশ্ন পরীক্ষায় আসে, এটা যদি 3 নম্বরের প্রশ্ন আসে, সৃজনশীলে 3 নম্বরের প্রশ্ন, এই টাইপের প্রশ্ন আসে, মাঝে মধ্যেই আসে। আপনারা বিগত বছরের প্রশ্ন দেখলে অথবা হচ্ছে টেস্ট পেপার দেখলে এই জিনিসপত্রগুলো দেখবেন। এই একই জিনিসপত্রগুলো কি এডমিশনেও আসতেছে, এটা 2টা 3টা ইউনিভার্সিটিতে আসছে। আমরা যা পড়তেছি এটার সাথে সাথে যদি কিভাবে এটা অ্যাপ্লাই করব সাথে সাথে শিখে ফেলতেছি, তাহলে আমাদের আসলে কি এটা বেশি পরিমাণ কার্যকরী হচ্ছে, মস্তিষ্ক এটা বেশি দিন মনে রাখতেছে, আর এটা গুরুত্ব পাচ্ছে জিনিসটা। আর চিন্তা করেন এই জিনিসপত্রগুলো আপনি 2 বছর পরে গিয়ে পড়তেন, যদি 2 বছর পরে পড়তেন, আপনি 2 বছর আগে থেকে সেটা প্রিপারেশন নিচ্ছেন, তাহলে কি হচ্ছে আপনার যেই বন্ধুটা 2 বছর পরে এডমিশনের সময় জিনিসপত্রগুলো পড়বে, তার থেকে আপনি কতটুকু আগে যাচ্ছেন, তার সাথে আপনার কতটুকু ডিফারেন্স হয়ে যাবে 2 বছর পরে আপনি যদি ঠিক এই প্রসেসে পড়েন। আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যে এই পদ্ধতিটা আমরা কেন অ্যাপ্লাই করতেছি, সাথে সাথে যেটাই পড়তেছি এটার সাথে সাথে ম্যাথ কিভাবে আসে, আমাদের কলেজ লাইফে কিভাবে আসবে, তারপরে এডমিশনে কিভাবে আসে, সেগুলো দিয়ে আমরা পড়তেছি একদম রিয়েল লাইফ উদাহরণ দিয়ে। এই যে এখানে একটা প্রশ্ন হচ্ছে, দুইটি ভেক্টরের মান সমান, এদের লব্ধির মানও একই, এদের মধ্যবর্তী কোণের মান কত। এটা হচ্ছে চুয়েট কুয়েট রুয়েট 21-22 যেই সেশন আছে সেই প্রশ্নের ভিতরে একসাথে কম্বাইন প্রশ্ন হয়েছিল, সেটা হচ্ছে এটা আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতেও আসছে এই প্রশ্নটা। তাহলে এটা আসলে কি বলছে, দুইটা ভেক্টরের মান সমান, এদের লব্ধির মানও একই। তাহলে এই জায়গায় আসলে কি দুইটা ভেক্টর কি আমরা যদি পি ধরি, একটা যদি কিউ ধরি, আর লব্ধি হচ্ছে কি আর, এই তিনটার মান সমান এটা বলা হয়েছে বা একই। তাহলে এই তিনটা যদি আমরা যদি ধরি কি এ বা অন্য কোনো কিছু ধরলাম, তাহলে মধ্যবর্তী কোণের মান কত, আলফার মান বের করতে বলছে। তাহলে সূত্র আসলে আমরা কি জানি, আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে কি পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এই আর এর সমান কত, এ স্কয়ার
এই জায়গায় 2a স্কয়ার cos আলফা ইকুয়াল হচ্ছে কি এই যে a স্কয়ার মাইনাস 2a স্কয়ার। তাহলে এই জায়গা থেকে আমরা আসলে কি পাচ্ছি, cos আলফা ইকুয়াল টু কি মাইনাস a স্কয়ার ডিভাইডেড হচ্ছে কি 2a স্কয়ার, এই যে হাফ। তাহলে আলফা ইকুয়াল টু কত, আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আলফার মান কত হলে এই সবগুলোর মান সমান হয়, এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা শুধুমাত্র যে ভার্সিটিটা সেরকম না, এটা আপনাদের কলেজে যে প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন হোক বা সৃজনশীল প্রশ্ন হোক, এই রিলেটেড প্রশ্ন প্রায়ই থাকে। মান্থলি টেস্টের যে প্রশ্ন অথবা হচ্ছে ইয়ার ফাইনাল, প্রি টেস্ট বা টেস্ট, এই যে এইসব জায়গাগুলো থেকে বা বোর্ড প্রশ্ন, এইসব জায়গাগুলো থেকে কোনো না কোনো সময় আপনি হচ্ছে এই প্রশ্নটা পাবেন। এই প্রশ্নটা স্যারদের খুবই পছন্দের জিনিস বা খুবই স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন এই পিকিউ বা লব্ধির জায়গা থেকে। এই জন্য এই জায়গা থেকে এই রিলেটেড প্রশ্নটা এটা খুবই বেশি আসে। তাহলে একটা প্রশ্ন কিভাবে আসে, কিভাবে আসতে পারে সেই জিনিসপত্রগুলো আমরা কেন জানতেছি, বা এডমিশনে আসে কিভাবে আসে এই জিনিসটা। এডমিশনে এই যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসলে সেটা 10 নম্বরের প্রশ্ন, তাহলে আপনি এই প্রশ্নটা সমাধান করতে পারতেছেন কিভাবে 10 নম্বর। তাহলে এই দুইটা ভেক্টরের মান সমান আর লব্ধির মানও যদি একই হয় তাহলে সব সময় এটা কত 120 ডিগ্রি। এই যে রাজশাহী ইউনিভার্সিটিতে যে আসছে প্রশ্ন সেটাতে কি মানে এটা 1 নম্বরের জন্য এমসিকিউ টাইপ। তাহলে সেই জায়গা থেকে আপনি আসলে এই প্রশ্নটা দেখেই বুঝতে পারতেছেন এটা কত 120 ডিগ্রি। তাহলে কয়েক সেকেন্ড লাগতেছে, অল্প কয়েক সেকেন্ড। তাহলে আপনি যখন এটা পড়তেছেন ইন্টারের জন্য, ইন্টারের জিনিসপত্রগুলো, তাহলে এটার সাথে সাথে আপনি এডমিশন সহ একসাথে পড়লে তাহলে কি অন্যরা যেটা 2 বছর পরে পড়তেছে আপনি সেটা 2 বছর আগে পড়তেছেন, আপনি অন্যদের থেকে প্রস্তুতিতে অনেকটুকু আগাই থাকলেন। এটা হচ্ছে আপনাকে কি কতটুকু পার্থক্য হবে আপনি 2 বছর পরে টের পাবেন। যে বন্ধুরা নর্মালি পড়তেছে আপনাদের সমানে, যারা নর্মালি খালি পড়ে যাচ্ছে, রিডিং করে যাচ্ছে, কিন্তু তারা আসলে কি কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে প্রশ্নটা পরীক্ষায় আসে এই জিনিসপত্রগুলো জানে না, তাদের থেকে আপনি কত যোজন যোজন আগানো। সেটা হচ্ছে যখন আপনাদের এডমিশনে যাবেন বা পরীক্ষা হলে, যে কোনো পরীক্ষা হলে, আমাদের এই যে ইন্টার ফাইনাল পরীক্ষা হোক অথবা এডমিশন হোক, তখন হচ্ছে এই জিনিসপত্রগুলো টের পাবেন। তাহলে এইরকম থাকলে এটা আমরা মোটামুটি এই যে পিকিউ দিয়ে যা যা আছে সবগুলো জিনিস বললাম। যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে স্পেসিফিক, যে পিকিউ রিলেটেড লব্ধি রিলেটেড কোনো প্রশ্নের সমস্যা, আমার এই প্রশ্নটার সমাধান দরকার, ওই প্রশ্নের সমাধান দরকার, তাহলে সেগুলো আমাদের জানাবেন, এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন, অথবা হচ্ছে আমাদের সাথে যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার বা যে কোনোভাবে আমাদের সাথে কানেক্ট হয়ে আমাদেরকে জানাবেন, আমরা সেটা সমাধান করে দেবো। আমরা চাই আপনার প্রস্তুতি সর্বোচ্চ হোক। আপনি একটা জিনিস পড়তেছেন, এই যে কোনো একটা টপিক পড়তেছেন, এই টপিক্সের 14 গোষ্ঠী কিভাবে প্রশ্ন আসতেছে, কিভাবে আসতে পারে, কি হইলে কি হবে, এই পুরো জিনিসপত্রগুলো জানেন, একদম বেসিক থেকে অ্যাডভান্স একদম প্রো লেভেলের হয়ে যান। আমরা সেইভাবে আপনাকে প্রস্তুত করতে চাই। এখন আপনি আসলে সেইভাবে প্রস্তুত হতে চাচ্ছেন কিনা বা সেই লেভেলের প্রস্তুতি নিতে চাচ্ছেন কিনা সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। তাহলে এই জায়গায় যদি কারো কোনো সমস্যা থাকে, এই জিনিসপত্রগুলো যেগুলো বললাম সেগুলো বুঝতে, অথবা এর বাহিরে কোনো প্রশ্ন সেটা আপনি সমাধান করতে পারতেছেন না, সেগুলো আমাদের জানাবেন, আমরা সেগুলো সমাধান করে দেব। তাহলে এই পি কিউ নিয়ে আজকের এই টপিক এতটুকু। এই যে আমরা আজকে যা যা পড়লাম, লব্ধি, ভেক্টর রাশি, এই জিনিসপত্রগুলো একটু ভালো করে দেখেন। এগুলো থেকে প্রায় পরীক্ষা আসে। এই পুরো ভেক্টরটা থেকে একটা সৃজনশীল অথবা 2টা সৃজনশীল আসে, এমসিকিউ থাকে 2-3টা বা 4টা-5টা থাকে মাঝে মধ্যেই। প্রস্তুতিটা ওইরকম হইতে হবে যে একটা অধ্যায় আমি পড়তেছি, ওই একটা অধ্যায়ে একটা মার্কসও কাটা যাবে না, ফুল মার্কস পাবো আমি। তাহলে ওই রকম করে প্রস্তুতি নিলেই আপনি কি করতে পারবেন, 95+ বা 90+ মার্কস আপনি পেতে পারেন। আপনার প্রস্তুতি হবে সর্বোচ্চ মার্কসের জন্য, 100 মার্কসের জন্য। সেই অনুযায়ী আপনি প্রস্তুতি নেবেন।